বাবা, তুমি কি আমার উপর কোনো রাইগে আছো? কে? এই যে বাইরের একটা মানুষ এসে ঘরে, তুমি তার সামনে আমার একটা থাপ্পড় দিলা। তুমি তো আমার ঘরের মধ্যে দিয়ে একটা থাপ্পড় দিতে পারতা। আমার একটা প্রেস্টিজ আছে না, মান সম্মান আছে না, পুরো সবকিছু একটা তার সামনে গেল গা। শহীদ ভাই লোকটা বস বস কইতেছে, তুমি তার সামনে একটা মানে বেআইন ছিল, ভাবি ছিল। কি কি আমি কি করছি? তোর বাবাকে? তুমি? তো আমি তোরা শাসন করতে পারি না, হ্যাঁ পারো। আদর করতে পারি না? পারো। তো আবার কি? একটা লোকের সামনে যা জানতে যা, যা যা। তোর বাবাকে? তুমি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় চ্যানেলে। আজকে নিয়ে এসেছি বেনাপাড়া নাটকের সবচেয়ে বড় মোড় ঘোরানো এবং আবেগে ভরপুর ১১৬ নম্বর পর্বের একদম ফুল ডিটেল অগ্রিম আপডেট। বন্ধুরা, আজকের এই পর্ব শুধু একটা এপিসোড না, আজকের পর্ব হচ্ছে পুরো গল্পের ভিত্তি কাঁপিয়ে দেওয়ার মুহূর্ত। কারণ এতদিন ধরে যে রহস্যটা ছোট ছোট ইঙ্গিতে দেখানো হচ্ছিল, আজ সেটা সরাসরি বিস্ফোরণী মতো সামনে আসবে। আর সেই সত্য জড়িয়ে আছে খায়রুলের জন্ম পরিচয়, তার বাবার পরিচয়, তার অতীত আর তার মায়ের কষ্টের সাথে। শুরুতেই আমরা দেখি খায়রুল মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে আছে। তার চোখে ঘুম নেই, মাথায় হাজার চিন্তা। একদিকে মায়ের চিকিৎসার খরচ, অন্যদিকে জীবনের অজানা চাপ। সে যেন অনুভব করছে কিছু একটা বড় সত্য তার জীবনকে ঘিরে আছে, কিন্তু সে জানে না সেটা কি। ঠিক তখনই দৃশ্যে একটা ভারী নীরবতা তৈরি হয়। ক্যামেরা ধীরে ধীরে সামনে এগোতে থাকে, আর দেখা যায় একজন মানুষ দূর থেকে খায়রুলের দিকে তাকিয়ে আছে। চোখে অপরাধ বোধ, মুখে কষ্ট। সেই মানুষটা ধীরে ধীরে এগিয়ে আসে, খায়রুলের সামনে এসে দাঁড়ায় আর কাপা কণ্ঠে বলে, খায়রুল, আমি তোর বাবা। এই একটি ডায়ালগে যেন পুরো পৃথিবী থেমে যায়। খায়রুল প্রথমে বিশ্বাসই করতে পারে না। সে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর তার চোখে রাগ জমতে শুরু করে। সে ভাবে এটা নিশ্চয়ই কোনো নিষ্ঠুর মজা। কিন্তু লোকটা থামে না। সে একে একে বলতে থাকে খায়রুলের ছোটবেলার স্মৃতি, তার অসুখের সময়ের ঘটনা, তার প্রিয় খাবার, তার মায়ের সাথে তার সম্পর্ক, এমন সব কথা যা বাইরের কারো জানার কথা নয়। তখন খায়রুলের ভেতরের দেয়াল ভেঙে পড়তে শুরু করে, কিন্তু সে নিজেকে শক্ত করে ফেলে। চোখ লাল হয়ে যায়, কণ্ঠ কাঁপতে থাকে, কিন্তু সে চিৎকার করে বলে, জন্ম দিলেই বাবা হওয়া যায় না। এতদিন কোথায় ছিলেন? আমি যখন রাতে বাবার জন্য কাঁদতাম, তখন কোথায় ছিলেন? স্কুলে অন্যদের বাবা যখন পাশে দাঁড়াতো, তখন আমি একা দাঁড়িয়ে থাকতাম, তখন কোথায় ছিলেন? আমার মায়ের চোখের পানি দেখেছেন কখনো? তার কষ্টের সময় আপনি ছিলেন না, আর আজ হঠাৎ করে এসে বাবা দাবি করছেন। এই কথাগুলো শুনে লোকটা মাথা নিচু করে ফেলে। সে বলে, পরিস্থিতি তাকে দূরে থাকতে বাধ্য করেছে। সে ভুল করেছে, কিন্তু সে কখনো ভালোবাসা বন্ধ করেনি। খায়রুল তখন আরও কষ্ট নিয়ে বলে, ভালোবাসা যদি থাকতো তাহলে দায়িত্ব থাকতো, আর দায়িত্ব যদি না থাকে তাহলে সেই ভালোবাসার কোনো মূল্য নেই। সে বলে, আমার জীবনটা যুদ্ধ ছিল, আর সেই যুদ্ধে আপনি ছিলেন না। যে মানুষটা ছোটবেলা থেকে আমাকে আগলে রেখেছে, অসুখে পাশে থেকেছে, না খেয়ে আমাকে খাইয়েছে, মাথায় হাত রেখে সাহস দিয়েছে, সেই মানুষটাই আমার বাবা। রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসার সম্পর্কটাই আসল। এই সংলাপে স্পষ্ট বোঝা যায় সে শহীদের বাবাকেই তার প্রকৃত বাবা মনে করে। লোকটা তখন ভেঙে পড়ে। সে হাত জোর করে বলে, আমি ভুল করেছি, বড় ভুল। আমাকে একবার সুযোগ দে, আমি তোর পাশে থাকতে চাই। কিন্তু খায়রুল শান্ত গলায় বলে, এখন আর দেরি হয়ে গেছে। আমার শৈশব ফেরত পাবো না, আমার কান্নার রাতগুলো ফেরত পাবো না, আমার ভাঙ্গা হৃদয়টা ফেরত পাবো না। আপনি আজ বাবা ডাক শুনতে চান, কিন্তু বাবা হওয়ার সময় আপনি ছিলেন না। এই কথায় দৃশ্যটা হয়ে ওঠে অসম্ভব আবেগঘন। ব্যাকগ্রাউন্ডে ভারী মিউজিক বাজে, বাতাস ভারী হয়ে ওঠে। খায়রুলের চোখ দিয়ে জল পড়লেও সে শক্ত থাকে। সে বলে, আমার জীবনে বাবা নামে যে জায়গাটা আছে সেটা একজন মানুষ নিয়েই ভরা। সেই জায়গা আর কেউ নিতে পারবে না। আপনি যদি সত্যিই আমার ভালো চান, তাহলে আমাকে আর কষ্ট দেবেন না, চলে যান। লোকটা পেছনে সরে যায়, তার চোখে অশ্রু। সে বুঝতে পারে ছেলের হৃদয়ে সে আজও অপরিচিত। এদিকে সমান্তরালে হাসপাতালে দৃশ্য দেখানো হয়। ডাক্তার জানায় খায়রুলের মায়ের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে অনেক টাকার দরকার। এই খবর শুনে খায়রুল নতুন করে চাপে পড়ে।
তার সামনে একদিকে ভাঙা অতীত, অন্যদিকে মায়ের জীবন। সে করিডোরে একা দাঁড়িয়ে কাঁদতে চায়, কিন্তু নিজেকে সামলে নেয়। সে জানে এখন ভেঙে পড়লে চলবে না। সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে মাকে বাঁচাবে। সে নিজের চোখের জল মুছে শক্ত মুখে বেরিয়ে যায়। অন্যদিকে সেই লোকটা দূরে দাঁড়িয়ে সব দেখে। তার চোখে অপরাধবোধ, কিন্তু সাথে একটা দৃঢ়তা। সে হয়তো সহজে হার মানবে না। সে হয়তো আবার ফিরবে ছেলের জীবনে জায়গা পেতে। কিন্তু সামনে পথ সহজ না, কারণ খায়রুলের হৃদয়ে বছরের পর বছর জমে থাকা কষ্ট একদিনে গলবে না। এই পর্বে সম্পর্কের সংজ্ঞা নতুনভাবে দেখানো হয়। রক্ত না ভালোবাসা, কোনটা আসল? সেই প্রশ্ন দর্শকের মনে দাগ কাটবে। আর সব মিলিয়ে ১১৬ নম্বর পর্ব হতে চলেছে দেনাপাড়া নাটকের সবচেয়ে ইমোশনাল টার্নিং পয়েন্ট পর্ব। এই পর্বের পর গল্প আর আগের মতো থাকবে না। সামনে বাবা ছেলে সম্পর্ক নিয়ে আরও বড় ছড়াসার ইঙ্গিত স্পষ্ট। খায়রুলের সিদ্ধান্ত ভবিষ্যতে নতুন সংঘাত তৈরি করবে। তার জীবনে পুরনো মানুষ ফিরে আসবে, নাকি সে নিজেই নতুন পথ বেছে নেবে? তার মায়ের চিকিৎসা কি সম্পূর্ণ হবে, নাকি সামনে আরও পরীক্ষা অপেক্ষা করছে? সব প্রশ্নের সূচনা হবে এই এক পর্ব থেকেই। তাই বন্ধুরা, এই এপিসোড মিস করা মানে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মিস করা। দেনাপাড়া নাটকের ১১৬ নম্বর পর্ব আপনারা দেখতে পারবেন আগামী সোমবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট নাটক ইউটিউব চ্যানেলে। তাই সবাই রেডি থাকবেন, কারণ এই পর্বে আপনারা কাঁদবেন, ভাববেন, আর সম্পর্কের আসল মানে নতুন করে বুঝবেন। দেখা হবে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। গল্প কিন্তু এখানেই শেষ না, কারণ খায়রুলের জীবনে যে ঝড়টা শুরু হয়েছে সেটা এখনও থামেনি। বরং এই সত্য জানার পর তার ভেতরের যুদ্ধ আরও বেড়ে যায়। সে বাইরে শক্তি থাকলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। সে একা রাস্তায় হাঁটতে হাঁটতে ছোটবেলার কথা মনে করতে থাকে, যখন সে স্কুল থেকে ফিরে দরজার পাশে বসে থাকত, যদি তার বাবাও অন্যদের বাবার মতো একদিন তাকে নিতে আসে। সেই অপেক্ষা আজও তার মনে কাটার মতো বিধে আছে। আর আজ হঠাৎ করে একজন এসে বলছে, আমি তোর বাবা। এই কথাটা সে মেনে নিতে পারছে না, কিন্তু তার হৃদয়ের এক কোণে প্রশ্ন জাগে, যদি সত্যিই সে তার বাবা হয়, তাহলে এতদিন কোথায় ছিল? কেন তার মা এত কষ্ট সহ্য করল? কেন তাকে বাবাহীন বড় হতে হলো? এই প্রশ্নগুলো তাকে ভিতর থেকে পুড়িয়ে দেয়। এদিকে খালেদ চৌধুরী দূরে দাঁড়িয়ে ছেলের চলে যাওয়া দেখে তার চোখ ভেজা। সে নিজের অতীতের ভুল মনে করে। সে ভাবে একসময় সে হয়তো অহংকার আর ভুল সিদ্ধান্তে নিজের পরিবার হারিয়েছিল, আর আজ সেই ভুলের শাস্তি সে পাচ্ছে নিজের ছেলের অস্বীকারে। সে মনে মনে ঠিক করে সে দূরে থাকলেও ছেলের বিপদে পাশে থাকবে। সে হয়তো সামনে আসতে পারবে না, কিন্তু ছেলের জীবনে অন্ধকার নামতে দেবে না। এদিকে হাসপাতালের করিডোরে খায়রুলের মা অচেতন অবস্থায় শুয়ে আছেন। মনিটরের শব্দ ধীরে ধীরে চলছে। ডাক্তার নার্সরা নিজেদের কাজে ব্যস্ত, কিন্তু খায়রুলের কাছে সময় যেন থেমে আছে। সে মায়ের হাত ধরে বসে থাকে, তার চোখে জল। সে বলে, মা, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি এখনও তোমার জন্য লড়ছি। তুমি ছাড়া আমি একা হয়ে যাব। এই দৃশ্যটা হবে অসম্ভব আবেগঘন। এখানে বোঝা যাবে খায়রুলের জীবনে তার মাই সব, আর বাবার শূন্যতা সে মায়ের ভালোবাসা দিয়েই পূরণ করেছিল। কিন্তু এখন যদি মাকেও হারানোর ভয় আসে, তাহলে সে পুরোপুরি ভেঙে পড়বে। এদিকে শহীদের বাবা খবর পেয়ে হাসপাতালে আসে। সে খায়রুলের মাথায় হাত রেখে বলে, বাবা, মানুষ জীবনে সবসময় নিজের মতো পায় না, কিন্তু মানুষ যে তাকে ভালোবাসে তাকেই আসল পরিবার বলতে হয়। এই কথায় খায়রুলের চোখ ভিজে যায়। সে বুঝতে পারে রক্তের সম্পর্কের চেয়ে ভালোবাসার সম্পর্ক বড়। এই মুহূর্তে তার সামনে দুইজন বাবা, একজন জন্মদাতা আর একজন জীবনদাতা। আর এই দ্বন্দ্বই সামনে বড় গল্প তৈরি করবে। অন্যদিকে খালেদ নিজের পুরনো বাড়িতে গিয়ে খায়রুলের ছোটবেলার একটা ছবি বের করে দেখে। তার চোখ দিয়ে জল পড়ে। সে ভাবে, সময় কি সত্যিই তাকে আরেকটা সুযোগ দেবে, নাকি সবকিছু চিরতরে শেষ? এই দোটানায় সে ভেঙে পড়ে, কিন্তু ভেতরে একটা আশা রাখে, হয়তো একদিন খায়রুল তাকে ক্ষমা করবে। এদিকে গল্প ইঙ্গিত দেয় সামনে বড় অর্থনৈতিক সংকট আসছে। মায়ের চিকিৎসার খরচ জোগাড় করতে খায়রুল এমন একটা সিদ্ধান্ত নিতে পারে যা তার ভবিষ্যৎ বদলে দেবে। সে হয়তো নিজের স্বপ্ন ত্যাগ করবে, হয়তো বড় ঝুঁকি নেবে। আর সেই সুযোগে গল্পের নতুন শত্রুর আগমন হতে পারে, যে খায়রুলের দুর্বল সময়কে কাজে লাগাতে চাইবে। ফলে শুধু পারিবারিক আবেগ না, সামনে সামাজিক আর ব্যক্তিগত সংঘর্ষও আসবে। সব মিলিয়ে এই পর্বের পর দেনাপাড়া নাটক একদম নতুন ধাপে ঢুকে যাবে, যেখানে ভালোবাসা, দায়িত্ব, ক্ষমা আর সম্পর্কের আসল মানে পরীক্ষা হবে। প্রতিটা চরিত্রের সামনে কঠিন সিদ্ধান্ত আসবে, আর খায়রুলের জীবন আর কখনো আগের মতো শান্ত থাকবে না। তাই বন্ধুরা, বোঝাই যাচ্ছে ১১৬ নম্বর পর্ব শুধু একটা এপিসোড না, এটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার দরজা। এখান থেকেই শুরু হবে আসল ঝড়,
আসল কান্না আর আসল সত্য প্রকাশের যাত্রা। এরপর গল্প ধীরে ধীরে এমন এক জায়গায় ঢুকে যায় যেখানে প্রতিটা চরিত্রের ভেতরের আসল রূপ বের হতে শুরু করে। খায়রুল বাইরে থেকে যতই শক্ত থাকুক, ভিতরে ভিতরে সে প্রচণ্ড মানসিক চাপে ডুবে যাচ্ছে। সে হাসপাতালের বিল হাতে নিয়ে একা বসে থাকে। সংখ্যাগুলো তার চোখে ঝাপসা লাগে। এত টাকা সে কোথা থেকে জোগাড় করবে? সে নিজের ফোনটা বের করে অনেক পুরনো নম্বরের দিকে তাকায়, কিন্তু কারো কাছে হাত পাততে তার মন চায় না। তার ভেতরে একটা আত্মসম্মান কাজ করে। সে ভাবে সারা জীবন লড়াই করে এসেছি, আজও লড়ব। কিন্তু হঠাৎ তার মনে পড়ে খালেদ চৌধুরীর কথা। যদি সে সত্যিই তার বাবা হয়, তাহলে কি তার কোনো দায়িত্ব নেই? কিন্তু সঙ্গে সঙ্গে তার অভিমান তাকে থামিয়ে দেয়। সে ভাবে না, যে মানুষটা এত বছর ছিল না, তার সাহায্য সে নেবে না। এই দ্বন্দ্ব তাকে ভিতর থেকে ছিঁড়ে ফেলছে। এদিকে খালেদও বসে নেই। সে নিজের পুরনো বন্ধুর সাথে কথা বলে গোপনে জানতে চায় হাসপাতালের অবস্থা। সে দূর থেকে খোঁজ নিচ্ছে, কিন্তু সামনে আসার সাহস পাচ্ছে না, কারণ সে জানে সামনে গেলে খায়রুল তাকে ফিরিয়ে দেবে। তবু বাবার মন তাকে শান্ত থাকতে দিচ্ছে না। সে ভাবে যদি ছেলের কিছু হয়ে যায়, যদি দেরি হয়ে যায়, এই ভয় তাকে পাগল করে তুলছে। অন্যদিকে শহীদের বাবা বিষয়টা টের পেয়ে বোঝে বড় ঝড় আসছে। সে চায় না খায়রুল ভেঙে পড়ুক। সে চুপচাপ তার পাশে থাকে, তাকে সাহস দেয়, বলে মানুষ আসল পরীক্ষায় পড়লেই বোঝা যায় তার শক্তি কতখানি। এই কথাগুলো খায়রুলের মনে সাহস জাগায়, কিন্তু সমস্যা কমে না। হাসপাতাল থেকে নতুন রিপোর্ট আসে, চিকিৎসা দ্রুত শুরু না করলে অবস্থা খারাপ হতে পারে। এই খবর শুনে খায়রুলের মাথা ঘুরে যায়। সে দেয়ালে হাত দিয়ে দাঁড়ায়। তার মনে হয় পৃথিবী যেন আবার তার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চায়। তখনই গল্পে ইঙ্গিত আসে, সামনে একটা বড় সিদ্ধান্ত আসছে। হয়তো খায়রুল এমন কাজ করতে বাধ্য হবে যা সে কোনোদিন ভাবেনি। হয়তো সে এমন কারো সাহায্য নেবে যাকে সে বিশ্বাস করে না। আর সেখান থেকেই নতুন সমস্যা, নতুন দ্বন্দ্ব, নতুন শত্রুর জন্ম হবে। অন্যদিকে খালেদ রাতে একা বসে নিজের ভুলের কথা ভাবতে থাকে। সে বুঝতে পারে শুধু দুঃখ করলেই হবে না, তাকে কিছু করতে হবে। হয়তো সে গোপনে খায়রুলের মায়ের চিকিৎসার টাকা জোগাড় করবে, কিন্তু সেটা জানলে খায়রুল কেমন প্রতিক্রিয়া দেবে সেটাও বড় প্রশ্ন। এদিকে খায়রুল মায়ের হাত ধরে বলে, মা, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, আমি সব ঠিক করে দেব, তুমি শুধু আমার সাথে থাকো। এই সংলাপ পুরো দৃশ্যটাকে আরও ভারী করে তোলে, আর বোঝা যায় সামনে আরও বড় কান্না, আরও বড় ভালোবাসা আর আরও বড় সত্য অপেক্ষা করছে। দেনাপাড়া নাটক এখন এমন জায়গায় ঢুকেছে যেখানে প্রতিটা পর্ব আগেরটার চেয়ে বেশি আবেগ আর টেনশন নিয়ে আসবে, আর খায়রুলের জীবনের আসল পরীক্ষা এখনই শুরু হলো। এরপর রাত গভীর হয়, কিন্তু খায়রুলের চোখে ঘুম আসে না। হাসপাতালের করিডরের লাইটগুলো আধো অন্ধকারে জ্বলছে। নার্সদের পায়ের শব্দ মাঝে মাঝে ভেসে আসছে, আর সে চেয়ারে বসে ছাদের দিকে তাকিয়ে থাকে। তার মাথায় একটার পর একটা প্রশ্ন ঘুরছে। তার জীবনটা কেন সবসময় এমন কঠিন মোড়ে এসে দাঁড়ায়? কেন সুখ তার কাছে এসে আবার সরে যায়? সে ভাবে হয়তো ভাগ্য তাকে বারবার শক্ত করে তুলতে চায়। কিন্তু মানুষ তো পাথর না, তারও তো কষ্ট হয়, তারও তো ভেঙে পড়তে ইচ্ছে করে। ঠিক তখনই তার ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে রিসিভ করে। ওপাশ থেকে ধীরে একটা কণ্ঠ বলে, খায়রুল, ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। এই কণ্ঠটা সে চিনতে পারে না, কিন্তু কথাগুলো তার ভেতরে কাঁপন তোলে। কে এই মানুষ যে তার খবর জানে? এদিকে অন্য দৃশ্যে দেখা যায় খালেদ এক ডাক্তারের সাথে কথা বলছে। সে জানতে চাইছে চিকিৎসার খরচ কত লাগবে। সে নিজের পরিচয় গোপন রাখার চেষ্টা করছে, কিন্তু বোঝা যাচ্ছে সে চুপচাপ সব ব্যবস্থা করতে চাইছে, যেন ছেলের কাছে নিজেকে প্রমাণ করতে পারে। তবে সে জানে সরাসরি করলে খায়রুল হয়তো তা মেনে নেবে না, তাই সে ছায়ার মতো পাশে থাকতে চাইছে। এদিকে শহীদের বাবা বাড়িতে বসে পুরনো কথা ভাবছে। সে বুঝতে পারছে ঝড় আসছে, সে ভয় পাচ্ছে খায়রুলের জীবনে যেন নতুন করে কেউ আঘাত না দেয়। সে মনে মনে ঠিক করে যাই হোক সে ছেলেটার পাশে শেষ পর্যন্ত থাকবে, কারণ সে শুধু দায়িত্ব থেকে না, ভালোবাসা থেকে তাকে নিজের ছেলে মেনেছে। এদিকে হাসপাতালে হঠাৎ মায়ের অবস্থা একটু খারাপ হয়। ডাক্তাররা দৌড়ে আসে, মনিটরের শব্দ দ্রুত হতে থাকে। খায়রুল দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপতে থাকে। তার মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে। সে দেয়ালে মাথা ঠেকিয়ে বলে, আল্লাহ, তুমি আমার থেকে সব নিও, কিন্তু আমার মাকে নিও না। এই সংলাপ দৃশ্যটাকে ভীষণ ভারী করে তোলে। দর্শকদের চোখে পানি চলে আসবে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বলে, অবস্থা সামলানো গেছে, কিন্তু সময় খুব কম, দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই কথাই বোঝা যায় সামনে দৌড় শুরু হয়েছে, সময়ের সাথে যুদ্ধ শুরু হয়েছে। এদিকে গল্পে ইঙ্গিত দেয় খায়রুল হয়তো বড় একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবে। হয়তো এমন কারোর প্রস্তাব আসবে যা তাকে বাঁচাতেও পারে, ডুবাতেও পারে।
আর সেই সুযোগে পুরনো শত্রু বা নতুন লোভী চরিত্র ঢুকে পড়বে তার জীবনে। কারণ যখন মানুষ দুর্বল থাকে তখনই দুনিয়া তাকে সবচেয়ে বেশি পরীক্ষা নেয়। অন্যদিকে খালেদ দূর থেকে হাসপাতালের জানালার দিকে তাকিয়ে থাকে, তার চোখে জল। সে বলে, আমি বাবা হতে দেরি করেছি, কিন্তু এবার দেরি করব না, যাই হোক ছেলেকে বাঁচাবো। এই দৃশ্য বোঝায় সামনে বাবা ছেলের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে পারে, কিন্তু তার আগে আরও কষ্ট, আরও পরীক্ষা আসবে। সব মিলিয়ে দেনাপাড়া নাটক এখন আবেগ, টেনশন আর রহস্যের এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রতিটা পর্ব দর্শকদের হৃদয় নাড়া দেবে। আর খায়রুলের জীবনের আসল লড়াই এখনই শুরু হলো। সামনে কি আসছে সেটা ভাবলেই গায়ে কাটা দেয়, কারণ এই গল্প এখন আর শুধু পরিবার না, এটা হয়ে গেছে ভাগ্য আর সম্পর্কের যুদ্ধ। সকালের আলো ফুটলেও খায়রুলের জীবনে যেন কোনো আলো ঢোকে না। হাসপাতালের জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছে, কিন্তু তার চোখের নিচের কালো দাগ বলছে সে পুরো রাত জেগেছে। ডাক্তারদের কথাগুলো তার কানে বারবার বাজছে। সময় কম, টাকা দরকার, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সে করিডোরে হেঁটে বেড়ায়, তার পায়ের শব্দ ফাঁকা জায়গায় প্রতিধ্বনি তোলে, যেন তার একাকিত্বকে আরও বড় করে দেখায়। হঠাৎ সে দেখে একজন লোক দূর থেকে তাকে লক্ষ্য করছে। সে ভালো করে তাকাতেই লোকটা মুখ ঘুরিয়ে নেয়। সন্দেহের একটা ছায়া খায়রুলের মনে ঢুকে যায়। কে এই মানুষ? কেন তাকে অনুসরণ করছে? সে বুঝতে পারে তার জীবনের ঝড় এখন শুধু পরিবারে সীমাবদ্ধ না, এর সাথে অন্য কিছুও জড়িয়ে যাচ্ছে। এদিকে খালেদ নিজের পুরনো পরিচিত এক ব্যবসায়ীর কাছে যায়। সে বড় অঙ্কের টাকা জোগাড় করতে চায়। ব্যবসায়ী তাকে মনে করিয়ে দেয় অতীতের একটা অন্ধকার ঘটনা, যেটা খালেদ ভুলে থাকতে চেয়েছিল। বোঝা যায় খালেদের অতীত পরিষ্কার না, হয়তো তার ভুল সিদ্ধান্তের কারণে একদিন পরিবার ভেঙে গিয়েছিল, আর এখন সেই অতীত আবার সামনে আসতে পারে। যদি সে সেই পথ ধরে টাকা জোগাড় করে তাহলে হয়তো ছেলের জীবন বাঁচবে, কিন্তু নিজের অতীতের ছায়া আবার তাকে ঘিরে ধরবে। এই দ্বন্দ্ব তাকে মানসিকভাবে ছিঁড়ে ফেলছে। অন্যদিকে শহীদের বাবা খায়রুলকে নিয়ে বাইরে বসে চা খাওয়াতে নিয়ে যায়। সে বোঝে ছেলেটার মন ভেঙে গেছে। সে বলে, বাবা, জীবন মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে রাগ ধরে রাখলে নিজেরই ক্ষতি হয়। কিন্তু ক্ষমা মানে ভুলে যাওয়া না, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। এই কথা শুনে খায়রুল চুপ হয়ে যায়। সে কিছু বলে না, কিন্তু তার চোখে বোঝা যায় কথাগুলো তার ভেতরে ঢুকছে। তবু তার অভিমান এত গভীর যে সে সহজে গলবে না। এদিকে হাসপাতাল থেকে ফোন আসে, নতুন রিপোর্ট দরকার, নতুন ওষুধ দরকার, খরচ আরও বাড়বে। এই চাপ তাকে শ্বাস নিতে দিচ্ছে না। ঠিক তখনই আগের সেই অজানা নম্বর থেকে আবার কল আসে। কণ্ঠটা বলে, যদি সাহায্য লাগে তাহলে সন্ধ্যায় পুরনো ব্রিজের পাশে আসো, একা আসবে। এই রহস্যময় ডাকে বোঝা যায় গল্পে নতুন চরিত্র ঢুকছে। হয়তো সাহায্য করবে, হয়তো ভাত পেতেছে। আর খায়রুল এখন এমন অবস্থায় যেখানে ঝুঁকি না নিয়ে উপায় নেই। অন্যদিকে খালেদ জানতে পারে কেউ খায়রুলের পিছু নিয়েছে। সে আতঙ্কিত হয়। সে বোঝে তার অতীতের শত্রুরা হয়তো এখন ছেলের জীবনে ঢুকে পড়ছে। ফলে গল্প শুধু আবেগে না, থ্রিলার মোড়ও নিচ্ছে। রাত নামলে খায়রুল দ্বিধায় ভুগে, তবু যায় ব্রিজের দিকে। সেখানে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকে এক ছায়ামূর্তি, যে তার মায়ের চিকিৎসার টাকার কথা জানে, কিন্তু বদলে কিছু চাইবে। এই মুহূর্তে দর্শক বুঝতে পারবে সামনে বড় ফাঁদ, বড় বিপদ আর বড় সিদ্ধান্ত অপেক্ষা করছে। আর সেই সাথে খালেদ দূর থেকে ছেলেকে অনুসরণ করে, কারণ বাবার মন তাকে শান্ত থাকতে দিচ্ছে না। সে জানে ছেলেটা বিপদে পড়তে পারে। সব মিলিয়ে দেনাপাড়া নাটক এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে প্রতিটা পদক্ষেপ বিপজ্জনক, প্রতিটা সিদ্ধান্ত ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর খায়রুলের জীবন এখন ভাগ্য আর ষড়যন্ত্রের মাঝখানে ঝুলছে। সামনে কি হবে? সে কি ফাঁদে পড়বে নাকি নতুন শক্তি নিয়ে উঠবে? সেই উত্তরই ধীরে ধীরে গল্পকে নিয়ে যাবে আরও বড় বিস্ফোরণের দিকে। রাত গভীর অন্ধকারে পুরনো ব্রিজের নিচে নদীর পানি কালো হয়ে বইছে। দূরে একটা লাইট পোস্ট ঝিমঝিম করে জ্বলছে, আর বাতাসে অদ্ভুত শীতলতা। খায়রুল ধীরে ধীরে এগিয়ে আসে। তার বুক ধড়ফড় করছে। সে জানে না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু তার মাথায় একটাই কথা, মাকে বাঁচাতে হবে। সে চারদিকে তাকায়। তখন অন্ধকার থেকে সেই ছায়ামূর্তিটা বের হয়ে আসে। লোকটার মুখ পরিষ্কার দেখা যায় না। সে নিচু গলায় বলে, তুমি এসেছ, ভালো করেছ। তোমার মায়ের চিকিৎসার পুরো টাকা আমি জোগাড় করে দিতে পারি। এই কথা শুনে খায়রুলের বুক কেঁপে ওঠে। সে বলে, বিনিময়ে কি চান?
লোকটা হালকা হেসে বলে, দুনিয়ায় কিছুই ফ্রি না, একটা ছোট কাজ করতে হবে। তোমার জন্য খুব সহজ, কিন্তু আমার জন্য খুব দরকার। খায়রুল সন্দেহ নিয়ে তাকায়, বলে, কেমন কাজ? লোকটা সরাসরি না বলে ইঙ্গিত দেয়, শহরের এক প্রভাবশালী লোকের একটা ফাইল দরকার, যা কারোর হাতে থাকা উচিত না। তুমি সেটা এনে দেবে। এই কথা শুনে খায়রুল বুঝতে পারে ব্যাপারটা সোজা না, এটা ঝুঁকিপূর্ণ, এমনকি বেআইনি কিছু হতে পারে। সে চুপ করে থাকে। তার চোখে মায়ের মুখ ভেসে ওঠে, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা দুর্বল শরীর আর মনিটরের শব্দ তার কানে বাজে। সে দ্বিধায় পড়ে যায়। ঠিক তখন দূর থেকে আরেকটা ছায়া নড়ে ওঠে। সেটা খালেদ। সে লুকিয়ে সব শুনছে। তার চোখে আতঙ্ক। সে বোঝে ছেলেটা ফাঁদে পড়ছে। এদিকে লোকটা আবার বলে, সময় কম, সিদ্ধান্ত নাও। তোমার মায়ের জীবন তোমার হাতে। খায়রুল মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তার ভেতরে নৈতিকতা আর দায়িত্বের যুদ্ধ শুরু হয়। সে কি ভুল পথে যাবে নাকি সোজা থেকে সব হারাবে? ঠিক এই মুহূর্তে দৃশ্যটা থেমে যায়, আর দর্শকদের মনে তীব্র টেনশন তৈরি হয়। এদিকে খালেদ মনে মনে বলে, না, আমি ছেলেকে এই অন্ধকারে ঢুকতে দেব না। সে এগিয়ে আসতে চায়, কিন্তু জানে সামনে এলে খায়রুল তাকে প্রত্যাখ্যান করবে। তবু বাবার মন তাকে ঠেলে দেয়। সে সামনে আসে আর বলে, থামো। খায়রুল অবাক হয়ে তাকায়, বলে, আপনি এখানে? লোকটা বিরক্ত হয়ে বলে, তোমরা নিজেদের ব্যাপার পরে করো, আগে সিদ্ধান্ত নাও। খালেদ বুঝতে পারে বিষয়টা বিপজ্জনক। সে বলে, এই কাজ করবে না, আমি টাকা জোগাড় করব, যেভাবেই হোক, কিন্তু তুমি এই পথে যেও না। খায়রুল রাগে বলে, আপনি কেন বারবার আসছেন আমার জীবনে? আপনার অধিকার নেই। কিন্তু তার কণ্ঠে আগের মতো শক্তি নেই, কারণ পরিস্থিতি তাকে দুর্বল করে ফেলেছে। লোকটা দেখে পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে সরে যায়, কিন্তু যাবার আগে বলে, ভাবার সময় বেশি নেই। তারপর অন্ধকারে মিলিয়ে যায়। ব্রিজের নিচে শুধু নদীর শব্দ আর 3 জন মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। এই মুহূর্তে বোঝা যায় সামনে শুধু পারিবারিক আবেগ না, অপরাধ আর বিপদের ছায়াও ঘনিয়ে আসছে। খায়রুল 2 হাত মাথায় দিয়ে বসে পড়ে। সে বলে, আমি আর পারছি না, আল্লাহ আমাকে পথ দেখাও। এই সংলাপ দৃশ্যটাকে আরো ভারী করে তোলে। খালেদ ধীরে তার কাঁধে হাত রাখতে যায়, কিন্তু থেমে যায়, কারণ সে জানে সেই স্পর্শ এখনো গ্রহণযোগ্য না। তবু সে পাশে দাঁড়িয়ে থাকে, দূরত্ব রেখেও ছায়ার মতো পাহারা দেয়। আর এখান থেকেই বেনাপাড়া নাটক ঢুকে যায় এক নতুন অধ্যায়, যেখানে সম্পর্কের পাশাপাশি বিপদের খেলা শুরু হয়ে গেছে। সামনে খায়রুলের একটা সিদ্ধান্ত পুরো গল্পের ভবিষ্যৎ বদলে দেবে। সে কি ভুল পথে পা বাড়াবে, নাকি বাবার সাহায্য মেনে নেবে, নাকি তৃতীয় কোনো পথ খুঁজে নেবে? সেই উত্তরেই লুকিয়ে আছে আগামীর বিস্ফোরণ।